হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। চলে এলাম তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলির আরো একটি নতুন ক্লাস নিয়ে। আজ তোমাদের সামনে আমার আলোচ্য বিষয় হলো আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসের আধুনিক যুগ থেকে বাংলা গদ্য বা প্রবন্ধ সাহিত্যের ইতিহাসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। এর আগের দিন আমি তোমাদের সামনে আলোচনা করেছি, যেগুলো তোমাদের আগের টপিক ছিল গদ্য প্রবন্ধ থেকে। সেটা যারা দেখোনি তারা অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবে। সেখানেও কিন্তু আলোচনা রয়েছে, যেরকম উইলিয়াম জে কেরি এবং তার উইলিয়াম কেরির অবদান রয়েছে। তারপর বাংলা গদ্য সাহিত্যে রাম রাম বসু, তার অবদান রয়েছে। কি কি গদ্য তারা রচনা করেছিল সেটা রয়েছে। শ্রীরামপুর মিশন, এই সমস্ত কিছু কিন্তু সেখানে আলোচনা করা হয়েছে, সেগুলো কিন্তু দেখবে। এবং আজকে আমার আলোচ্য বিষয় যেহেতু আমাদের ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তো তাকে নিয়ে আজকে আমি আলোচনা করব। বাংলা গদ্য সাহিত্যে ঈশ্বরচন্দ্রের যে অবদান রয়েছে সেটা আলোচনা করার আগে তোমাদের একবার বলে রাখি, সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলি তোমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। যারা ইতিমধ্যেই ফার্স্ট সেমিস্টার থেকে সেকেন্ড সেমিস্টারে অ্যাডমিশন হয়ে গেছো বা হবে, তাদেরকে প্রত্যেককেই বলবো দেরি না করে খুব তাড়াতাড়ি আমাদের যদি কোচিং সেন্টারে দেওয়া যোগাযোগ নাম্বারে যোগাযোগ করো। প্রথম থেকে ক্লাসগুলোতে থাকলে তোমাদেরই সুবিধা হবে, এবং নোটস গুলো তোমাদের নির্দিষ্ট লিঙ্কে দিয়ে দেওয়া হচ্ছে, সেগুলো তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তাই দেরি না করে যোগাযোগ করো আমাদের সঙ্গে। আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে 6295916283 এবং আইটি নাম্বার 7076398606। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করা যাক। আমার আলোচ্য বিষয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথমে জন্ম মৃত্যু নিয়ে আমি আলোচনা করব। তার জন্ম হচ্ছে 1820 এবং মৃত্যু হচ্ছে 1891। এই সময়কালের মধ্যে আমরা দেখতে পাই যে তিনি কিন্তু মেদিনীপুরের বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করছেন, এবং তার পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। এবং তারপর আমরা দেখতে পারি যে 1849 সালে যেটা দেখি যে তিনি কিন্তু আমাদের বিদ্যাসাগর উপাধি পাচ্ছেন সংস্কৃত কলেজ থেকে তার পাণ্ডিত্যের জন্য। এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু তিনি আমাদের এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কিন্তু কি বলেছেন, বাংলা গদ্য সাহিত্যের যথার্থ শিল্পী আখ্যায়িত করেছেন। যেহেতু আমি তার পিতার নাম বললাম, তো মাতার নাম না বললেই নয়, মাতার নামও বলতে হবে। মাতা হচ্ছে ভগবতী দেবী এবং পিতা হচ্ছে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। তাহলে চলো এবার জেনে নিই যে বাংলা গদ্য সাহিত্যে তার অবদানটা ঠিক কোথায় বা কতটা। দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হাত ধরে আমাদের গদ্য সাহিত্য কিন্তু অনেক দূর এগিয়ে গেছে। তিনি মৌলিক গ্রন্থের পাশাপাশি কিন্তু বিভিন্ন ধরনের অনুবাদ যে গ্রন্থগুলো রয়েছে সেগুলো তিনি আমাদের সামনে তুলে ধরেছিলেন। প্রথমে আমি তোমাদের সামনে মূল যে গ্রন্থগুলো আছে, যে গ্রন্থ থেকে তিনি অনুবাদ করেছেন যে গদ্য সাহিত্য, সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই তার যে মৌলিক গ্রন্থগুলো রয়েছে সেগুলো একটু বলে নিই। মৌলিক গ্রন্থগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য শাস্ত্র বিষয়ক প্রস্তাব। এইগুলো কিন্তু তার একেবারে নিজস্ব রচনা, এগুলো কিন্তু অনুবাদমূলক নয়। সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য শাস্ত্র বিষয়ক প্রস্তাব 1854 খ্রিস্টাব্দে কিন্তু এই গদ্য গ্রন্থটি প্রকাশিত হয়েছিল। এছাড়াও আছে বিধবা বিবাহ রহিত হওয়া উচিত কিনা এত বিষয়ক প্রস্তাব। এই গদ্যটি কিন্তু আমাদের 1871 প্রথম খণ্ড প্রকাশিত হয় এবং 1873 হয় দ্বিতীয় খণ্ড প্রকাশিত। এরপরে রয়েছে আমাদের যে অতি অল্প হইলেও 1873 সালে কিন্তু এই গদ্য গ্রন্থটি প্রকাশিত হয়েছে। আবার অতি অল্প হইলেও 1873 রত্ন পরীক্ষা, এটিও তার একটি মৌলিক গ্রন্থ, যেটা 1886 প্রকাশিত হয়। এবং তারপরে রয়েছে ব্রজবিলাস গদ্যটি কিন্তু 1884 প্রকাশিত হয়েছে। এবং আরো রয়েছে বিদ্যাসাগর চরিত যে গদ্যটি রয়েছে এটি 1891 প্রকাশিত। এবং প্রভাবতী সম্ভাষণ নামে যে প্রবন্ধ গদ্য সাহিত্যটি রয়েছে সেটা 1891 প্রকাশিত হয়েছে। এটা বলে রাখি যে যেহেতু আমরা দেখলাম যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু 1891 মারা যায়, তো মৃত্যুর পরে প্রকাশিত হয়েছে এই গদ্যটি, যেটার নাম হচ্ছে প্রভাবতীর সম্ভাষণ। এরপরে রয়েছে বর্ণপরিচয় এবং আখ্যান মঞ্জুরি। বর্ণপরিচয় 1855 সালে প্রকাশিত হয়েছে এবং আখ্যান মঞ্জুরি 1863-তে। তো আমরা যে গ্রন্থগুলো এখন দেখলাম, এখানে একটা মিস হয়ে গেছে, যেটা আমি তোমাদের বলে দিই, যে বিধবা বিবাহ রহিত হওয়া উচিত কিনা এত বিষয়ক প্রস্তাব। এর ছাড়াও আরেকটা রয়েছে সেটা হচ্ছে বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা এত বিষয়ক প্রস্তাব। এটা কিন্তু ছিল, এটা এখানে লেখা হয়নি, আমি তোমাদেরকে বলে দিলাম। এবার এর পাশাপাশি মৌলিক গদ্য সাহিত্যের পাশাপাশি কিন্তু আমরা দেখে নিব এবার অনুবাদমূলক যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে গদ্য গ্রন্থগুলি রয়েছে সেটা। দেখো, হিন্দি বৈতাল 25, এটা হচ্ছে একটা মূল গ্রন্থ, যেখান থেকে অনুবাদ করেছেন তিনি বেতাল পঞ্চবিংশতি নামে 1847 খ্রিস্টাব্দে। এই গেল হচ্ছে তার প্রথম মূল গ্রন্থ থেকে অনুবাদমূলক গ্রন্থের একটা গদ্য প্রবন্ধ। এরপর মার্কসম্যানকে আমরা সবাই চিনি। মার্কসম্যানের হিস্ট্রি অফ বেঙ্গল নামে যে গ্রন্থটি রয়েছে,
এই গ্রন্থ থেকে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে প্রবন্ধ গ্রন্থটি অনুবাদ করেছেন, এটা কি নামে অনুবাদ করেছেন? বাংলার ইতিহাস। দেখতেই পাচ্ছ নামের কিন্তু অনেকটা মিল রয়েছে, হিস্ট্রি অফ বেঙ্গল সেখান থেকে এলো বাংলার ইতিহাস, ঠিক আছে। এবার আসছে চেম্বার্সের বায়োগ্রাফিস, এখানেও নামের মিল রয়েছে, চেম্বার্স লিখেছেন বায়োগ্রাফিস এই গদ্য গ্রন্থ থেকে, তিনি দিলেন নাম জীবনচরিত। জীবনচরিত কিন্তু 1849-এ প্রকাশিত হয়। এবং মার্কসম্যানের হিস্ট্রি অফ বেঙ্গল যেটা তিনি অনুবাদ করেছিলেন বাংলার ইতিহাস নামে, সেটা প্রকাশিত হয়েছে 1848-এ। আমি তোমাদের সুবিধার জন্য একটা কাজ করেছি, সেটা হচ্ছে প্রত্যেকটা গদ্য গ্রন্থ আমি পরপর দিয়েছি সালগুলো, যাতে তোমাদের মনে থাকে। দেখো এখানে বেতাল পঞ্চবিংশতি 47, বাংলার ইতিহাস 48, জীবনচরিত 49, এভাবে কিন্তু পরপর সাজানো আছে তোমাদের সুবিধের জন্য। এরপরে রয়েছে চেম্বার্সের রুডিমেন্টস অফ নলেজ। এই রুডিমেন্টস অফ নলেজে আমরা দেখতে পাই যে রুডিমেন্টস অফ নলেজের বাংলা যিনি যে প্রবন্ধটি লিখলেন অনুবাদ করে, তার নাম দিলেন বোধোদয়, এবং এই বোধোদয় কিন্তু 1851-তে প্রকাশিত হচ্ছে। এরপরে রয়েছে আমাদের মধ্যযুগের একজন কবি, তিনি হচ্ছেন কালিদাস। আমরা সবাই চিনি কালিদাসের বিখ্যাত অভিজ্ঞান শকুন্তলম। তো কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম যে রয়েছে এখান থেকে কিন্তু তিনি অনুবাদ করেছেন, অনুবাদমূলক একটি গ্রন্থ তিনি আমাদের সামনে তুলে ধরেছেন, সেটা হচ্ছে শকুন্তলম, 1854-তে প্রকাশিত হয়েছে। এরপর হচ্ছে এসপস ফ্যাবলস। এসপস ফ্যাবলস থেকে আমরা দেখতে পাই যে অনুবাদমূলক তিনি যে গদ্য গ্রন্থটি আমাদের সামনে রাখলেন সেটা হচ্ছে কথামালা নামে, এবং এটা 1856 সালে প্রকাশিত। এরপরে রয়েছে ভবভূতির উত্তররামচরিত এবং বাল্মীকির রামায়ণের উত্তরকাণ্ড। আমরা সবাই জানি যে বাল্মীকি রামায়ণ লিখেছে, এবং বাল্মীকি রামায়ণের যে উত্তরকাণ্ডটা রয়েছে সেই উত্তরকাণ্ড অবলম্বনে এবং ভবভূতির উত্তররামচরিত অবলম্বনে, শুধুমাত্র কিন্তু এটাই, আর বাইরের কোনো কাণ্ড নয়, শুধুমাত্র কিন্তু উত্তরকাণ্ড। আমরা জানি যে রামায়ণের 7টা কাণ্ড রয়েছে, সেই 7টা কাণ্ডের মধ্যে শুধুমাত্র উত্তরকাণ্ড অবলম্বনে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে বাংলা গদ্য সাহিত্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি লিখছেন সীতার বনবাস গদ্য প্রবন্ধটি, এবং এই সীতার বনবাস প্রবন্ধটি 1860 খ্রিস্টাব্দে প্রকাশিত হচ্ছে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে শেক্সপিয়র। আমরা জানি বাংলা সাহিত্যের ইতিহাস নয়, বরং ইংরেজি সাহিত্যের ইতিহাসের একজন কবি হচ্ছে শেক্সপিয়র। তো শেক্সপিয়রের কমেডি অফ এরস নামে একটি রয়েছে নাটক, সেখান থেকে কিন্তু আমরা দেখতে পাই যে তিনি লিখছেন ভ্রান্তি বিলাস এই গদ্য গ্রন্থটি, এবং এটি কিন্তু 1861 সালে প্রকাশিত হয়েছে। তাহলে চলো আমি আজকে তোমাদের সামনে কি আলোচনা করলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে মৌলিক গ্রন্থ এবং অনুবাদমূলক গ্রন্থগুলো আছে সেগুলো। তো এর পরের দিন আমি তোমাদের সামনে আলোচনা করব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পরবর্তী যে আরেকজন রয়েছেন তার সম্পর্কে। গদ্য সাহিত্য যেহেতু আমাদের টপিক রয়েছে, তো গদ্য সাহিত্য বেশ কিছুদিন ধরেই চলবে, যে কয়েকটা টপিক রয়েছে আমি বিস্তারিতভাবে সহজভাবে তোমাদের সামনে তুলে ধরছি বিষয়গুলো। তাহলে নেক্সট ক্লাসে আমি তোমাদের এই গদ্য সাহিত্যেরই পরবর্তী যিনি রয়েছেন তার সম্পর্কে আলোচনা করব। সকলকে রিকোয়েস্ট করব যারা ফার্স্ট সেমিস্টার থেকে সেকেন্ড সেমিস্টারে অ্যাডমিশন হয়েছে তাদেরকে, যে প্রথম থেকেই কিন্তু আমাদের হয়েছে বা হবে যারা অ্যাডমিশন, তোমাদের প্রত্যেককেই বলবো যে প্রথম থেকে ক্লাসগুলোতে থাকো, নাহলে কিন্তু অনেক অসুবিধাই হবে, কারণ সিলেবাস কিন্তু একটু চেঞ্জ হয়েছে শেষের দিকে। তাই প্রত্যেককে বলছি প্রথম থেকে ক্লাসগুলো করো, সাপ্তাহিক ক্লাসগুলো করো, তবে কিন্তু রেজাল্ট ভালো হওয়ার একটা জায়গা তৈরি হবে। এবং তোমাদের যে নোটস গুলো রয়েছে সেগুলো নির্দিষ্ট লিঙ্কে দেওয়া হয় ক্লাসরুমে, সেগুলো তোমরা পেয়ে যাবে, এবং যত তাড়াতাড়ি তোমরা আমাদের সঙ্গে যুক্ত হবে তত তাড়াতাড়ি কিন্তু তোমরা পড়াশোনাটাও শুরু করতে পারবে। আমি আরেকবার আমাদের সেন্টারের যে নাম্বার রয়েছে সেটা বলে দিচ্ছি তোমাদের। আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে 6295916282 এবং আইটি নাম্বার 7076398306। এই দুটো নাম্বারে ফোন করে তোমরা তোমাদের কোর্স ফিস যা কিছু জিজ্ঞাসা রয়েছে করে ফেলতে পারো। তাহলে চলো আজকে আমার ক্লাস এত পর্যন্তই। আবারও বলছি, যদি আমার ক্লাস তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো, এবং অফিসিয়াল যে চ্যানেলটি রয়েছে সেটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, কারণ প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকে তাহলে এত পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো একটি তোমাদের সেকেন্ড সেমিস্টারের নতুন ক্লাস নিয়ে। ততদিন পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।